হ্যালো ভিউয়ার্স, টেকনিক ইজ এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর ভূগোল ও পরিবেশের পঞ্চম অধ্যায় বায়ুমণ্ডল নিয়ে আলোচনা করব এবং আমাদের আজকের বায়ুমণ্ডলের স্তরবিন্যাস নিয়ে আলোচনা করব এবং দুইটা বিষয় নিয়ে দুইটা স্তর নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে ট্রপোমণ্ডল এবং স্ট্রাটোমণ্ডল। প্রথমত আমরা বায়ুমণ্ডল সম্পর্কে জেনেছি যে ভূপৃষ্ঠের উপর থেকে আমাদের একদম উপরিভাগ পর্যন্ত যে বায়ু বা বাতাসের যে আস্তরণ বা স্তর রয়েছে সেটাকে আমরা বায়ুমণ্ডল বলি, অর্থাৎ বায়ুর যে অবস্থান রয়েছে সেই বায়ুর অবস্থানকে আমরা বায়ুমণ্ডল বলি। তো এই বায়ুমণ্ডলটাকে যদি আমরা দুইটা ভাগ করি তাহলে দুইটা ভাগে আমরা এর অবস্থানটা পাবো। একটা হচ্ছে সমমণ্ডল এবং একটা বিষমমণ্ডল। সেটা আমরা জানি যে বায়ুর দুইটা ভাগ রয়েছে, একটা হচ্ছে সমমণ্ডল সমমণ্ডল আর এটি হচ্ছে বিষমমণ্ডল। তো এই সমমণ্ডলটার মধ্যে আমরা যদি দেখি তাহলে দেখবো যে সমমণ্ডলের ভেতরে বায়ুর যে অবস্থানটা সেটা সমান মাপ মতো রয়েছে, কিন্তু বিষমমণ্ডলে যে সেটার অনুপস্থিত রয়েছে সেটা সমানভাবে নেই। এই কারণে সেটাকে বায়ুর উপাদানগুলো সমানভাবে নেই বা সমান একটা অবস্থানের মধ্যে নেই, এই কারণে সেটাকে বিষমমণ্ডল বলা হচ্ছে। তো আমরা এখানে দেখো একটা রেখে দিয়ে চিত্র মতো করে রেখেছি, জাস্ট অপূর্ণ একটা চিত্র। এখানে আমরা দেখবো যে কিভাবে আমাদের এই বায়ুর স্তরবিন্যাসটা করা হয়েছে বা কোন স্তরে কোন বিষয়গুলো রয়েছে। তো যেহেতু আমরা স্তরবিন্যাস নিয়ে আলোচনা করব এবং দুইটা বিষয় ডিটেলস আলোচনা করব, ট্রপোমণ্ডল এবং স্ট্রাটোমণ্ডল, তাহলে প্রথমত আমরা স্তরবিন্যাস সম্পর্কে বলি। তো আমরা এখানে যদি দেখি তাহলে এই যে অবস্থানটুকু আমরা এখানে দেখতেছি, অর্থাৎ আমরা এর আগে ভূ অভ্যন্তরের গঠন প্রণালী পড়েছিলাম, জাস্ট এরকম একটা চিত্রই আমরা এখানে দেখেছিলাম যে ভূ অভ্যন্তরে এখানে আমাদের এই অংশটুকু অর্থাৎ নিচের এই অংশটুকু হচ্ছে আমাদের ভূ অভ্যন্তর ভাগ। এই ভূ অভ্যন্তরের উপরে আমরা অবস্থান করতেছি এবং এই যে ভূ অভ্যন্তর এখানে আমরা বলতেছি এই জায়গাটাকে স্টার্ট করতেছে, এই জায়গাটা থেকে আমাদের পুরো উপরের অংশটুকু মহাকাশ পর্যন্ত আমাদের কিন্তু বায়ুর অবস্থান রয়েছে, বায়ুর বিদ্যমান রয়েছে। কোথায় কম, কোথায় চাপ বেশি, কোথায় চাপ কম সেটার অবস্থান রয়েছে। তবে এইখানে এই নিচের অবস্থানটাকে আমরা কিন্তু এই যে এটাও কিন্তু আমরা তিনটা ভাগ জানি, যে একটা হচ্ছে কেন্দ্রমণ্ডল, একটা হচ্ছে গুরুমণ্ডল আর একটা হচ্ছে অশ্বমণ্ডল। তিনটা ভাগ আমরা এটা কিন্তু জানি। এটা হচ্ছে আমাদের ভূ অভ্যন্তরের গঠনে আমরা পড়েছিলাম, ভূ অভ্যন্তরের গঠনে তিনটা ভাগ সম্পর্কে জেনেছিলাম। তো আমরা শুরু করব হচ্ছে এই জায়গাটা থেকে। এখান থেকে যদি আমরা দেখি তাহলে দেখো এই যে উপর পর্যন্ত অর্থাৎ প্রায় 18 কিলোমিটার উচ্চতাতে এই আমাদের একটা মণ্ডল রয়েছে, যেটাকে বলা হয়, এই যে আমাদের আজকের আলোচনার বিষয় যেটাতে থাকবে সেটা হচ্ছে ট্রপোমণ্ডল। ট্রপোমণ্ডল এই অংশটুকু হচ্ছে ট্রপোমণ্ডল। অর্থাৎ আমরা যে অবস্থানে রয়েছি, আমরা যেখানে অবস্থান করতেছি বুঝতেই পারতেছো, এরপরে এই জায়গাটাতে মানুষের অবস্থান এবং পৃথিবীতে মানুষ এখানে বসবাস করতেছে। সুতরাং মানুষ যে বসবাস করতেছে, মানুষের যে অবস্থান, মানুষের চারপাশে যে বায়ুর যে স্তরটা রয়েছে সেই স্তরটাকে আমরা নির্দ্বিধায় এখন ট্রপোমণ্ডল বলতে পারি। কেননা আমরা তো এখানে জানলামই যে আমাদের এই যে নিচের যে অংশগুলো এখানে আমরা দেখলাম, এই নিচের অংশগুলো হচ্ছে আমাদের ভূ অভ্যন্তর ভাগ, অর্থাৎ এটা হচ্ছে ভূপৃষ্ঠের নিচের অংশ, আমরা এটাকে বলতেছি ভূ অভ্যন্তর ভাগ। এই ভূ অভ্যন্তর ভাগের উপরের যে অংশটুকু আমরা দেখলাম, সেই উপরের অংশ অর্থাৎ এই অংশটুকুতে কিন্তু মানুষ, গাছপালা, পশু পাখি, জীবজন্তু সকলে কিন্তু আমরা দেখব যে এই উপরের অংশটুকুতে বসবাস করতেছে। আর এই যে আমরা এখানে যেটা দেখলাম এই টোটাল অংশটা ভূ অভ্যন্তর, অর্থাৎ এই অংশটুকুতে আমরা দেখব মানুষ, পশু পাখি, জীবজন্তু, গাছপালা এখানে অবস্থান করতেছে। তো এই ট্রপোমণ্ডলে ঝড় বৃষ্টি, তুষারপাত এগুলো সম্ভব বিধায় কিন্তু মানুষ সেখানে বসবাস করতে পারতেছে, নয়তোবা এখানে মানুষের বসবাস করা সম্ভব হতো না। এরপরে দেখো এইখানে একটা জায়গা রয়েছে যেটাকে এখানে যখন শেষ হচ্ছে, এখানে একটা জায়গা রয়েছে, এটাকে বলা হচ্ছে ট্রপোবিরতি। অর্থাৎ ট্রপোমণ্ডলটা যেখানে শেষ হচ্ছে এই কারণে এটাকে বলা হচ্ছে ট্রপোবিরতি। এই ট্রপোবিরতির উপরে আমরা প্রায় 50 কিলোমিটার, এখান থেকে প্রায় 50 কিলোমিটার উপর পর্যন্ত আরেকটা স্তর দেখব, সেটাকে আমাদের বলা হচ্ছে স্ট্রাটোমণ্ডল। এটা আমাদের আজকের আলোচনার বিষয় রয়েছে, এটাকে বলা হচ্ছে স্ট্রাটোমণ্ডল। স্ট্রাটোমণ্ডল বলা হচ্ছে। তো স্ট্রাটোমণ্ডলটা আমরা জানলাম যে ট্রপোমণ্ডলের উপরে অবস্থান করতেছে, সেটাকে স্ট্রাটোমণ্ডল বলা হচ্ছে। তো স্ট্রাটোমণ্ডলেরও কিন্তু একটা শেষ ভাগ রয়েছে, শেষ অবস্থান রয়েছে, যেটাকে আমরা বলা হয় হচ্ছে স্ট্রাটোবিরতি। এই স্ট্রাটোবিরতির পরে যে অংশটা রয়েছে সেটাকে বলা হয়, তার উপরের অংশ রয়েছে সেটাকে বলা হচ্ছে আয়নমণ্ডল, আয়ন বা তাপমণ্ডল। এই অংশটাকে বলা হয় হচ্ছে আয়ন বা তাপমণ্ডল এবং বাকি যে বাইরের যে অংশটুকু রয়েছে সেটাকে বলা হয় এক্স মণ্ডল।
এক্সোমন্ডল। অর্থাৎ এক্সোমন্ডল বলতে তোমরা বুঝতে পারতেছো যে এটা হচ্ছে আমাদের এর বাইরে অবস্থান করতেছে। তাহলে এই যে আমরা এখানে বিভিন্ন ধরনের অবস্থান দেখলাম, অর্থাৎ এই যে এটা হচ্ছে আমাদের জন্য গুরুত্বপূর্ণ, এই স্তরটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে। ট্রোপোমন্ডলের কথা তো আমরা বললামই যে ট্রোপোমন্ডলটাতে যদি ট্রোপোমন্ডলটা আছে বা ট্রোপোমন্ডলের অবস্থান মানুষ বসবাস বা জীবজন্তু বা গাছপালা বসবাসের গাছপালা অবস্থানের উপযোগী বিধায় কিন্তু ট্রোপোমন্ডলটা মানুষ বসবাস করতে পারতেছে পৃথিবীতে। যদি বায়ুর এই ট্রোপোমন্ডলটা না থাকতো তাহলে কিন্তু পৃথিবীতে মানুষের বসবাস করা হয়ে উঠতো না। তো পাশাপাশি এই যে এখানে আমরা যেটা বলেছি যে আমাদের স্ট্রাটোমন্ডলটা দেখলাম, এই স্ট্রাটোমন্ডলটাও কিন্তু আমাদের পৃথিবীতে মানুষ বসবাসের জন্য একটা ভূমিকা রাখতেছে। এখন আমরা একটু ডিটেলস যদি আসি, তাহলে আমরা প্রথমে এটা বলার সময়, চিত্র দেখার সময় আমরা এখানে বলেছিলাম, আচ্ছা পরীক্ষার খাতাতে আমরা যখন এটা লিখবো, লেখার সময় আমরা অবশ্যই নিচে এটা লিখতে হয় আমাদের। পরীক্ষাতে আমরা চিত্রগুলো অঙ্কন করে দিব, চিত্র লিখে এখানে লিখব যে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস। আচ্ছা, এই কথাটা আমরা লিখবো। তবে যদি আমাকে শুধুমাত্র ট্রোপোমন্ডলের বিবরণ দিতে বলে বা স্ট্রাটোমন্ডলের বিবরণ দিতে বলে, সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে চিত্রটা কিন্তু আমাকে পুরোটাই অঙ্কন করতে হবে, শুধুমাত্র এগুলো আমাকে দেখাতে হবে না। সাপোজ আমাকে প্রশ্ন করা হয়েছে, পরীক্ষাতে প্রশ্ন করা হয়েছে স্ট্রাটোমন্ডলের বিবরণ দাও, খ নম্বরের প্রশ্ন তো 2 নম্বরের প্রশ্ন থাকে, সেক্ষেত্রে একটা প্রশ্ন করতে পারে যে স্ট্রাটোমন্ডলের বিবরণ দাও। সেক্ষেত্রে আমরা কি করব, শুধুমাত্র স্ট্রাটোমন্ডলটাকে আমরা চিহ্নিত করে দেখাবো। দেখানোর পর এখানে কিন্তু আমরা বায়ুমণ্ডলের স্তরবিন্যাস লিখবো না, এখানে চিত্র লিখবো যে স্ট্রাটোমন্ডল। কেননা আমি এখানে শুধুমাত্র স্ট্রাটোমন্ডলটাকে আইডেন্টিফাই করে দিচ্ছি, এই কারণে স্ট্রাটোমন্ডল লিখবো। কিন্তু আমরা এখানে যেহেতু সবগুলোই বলেছি, সবগুলো নিয়ে আলোচনা করেছি, এই কারণে কিন্তু আমরা এখানে স্তরবিন্যাসের স্ট্রাটোমন্ডলের কথাটা আমরা এখানে, মানে বায়ুমণ্ডলের পুরোটার নামটাই আমরা দিয়েছি যে বায়ুমণ্ডলের স্তরবিন্যাস। তাহলে দেখো ট্রপোমন্ডলের কথাটা আমরা আসি। তাহলে টপোমন্ডলটা যখন আমরা অ্যান্সার করতে যাবো বা টপোমন্ডল সম্পর্কে যদি আমরা বলি, সেক্ষেত্রে কি বলি যে ভূপৃষ্ঠ থেকে প্রায় 18 কিলোমিটার উচ্চ পর্যন্ত যে বায়ুর যে স্তরটা রয়েছে, সেই স্তরটাকে বলা হচ্ছে টপোমন্ডল। অর্থাৎ এই টপোমন্ডলের কারণে পৃথিবীতে মানুষ বসবাস করতে পারতেছে, টপোমন্ডলের কারণেই বৃষ্টি, তুষারপাত এই ধরনের ঘটনাগুলো ঘটতেছে, টপোমন্ডলের কারণেই জীব পশু পাখি এগুলো বসবাস করতে পারতেছে, উদ্ভিদ জন্ম লাভ করতে পারতেছে, শুধুমাত্র এই বায়ুর টপোমন্ডল থাকার কারণে। তাহলে সুতরাং আমরা বলতে পারি যে এখানে কিন্তু হচ্ছে মানুষ বসবাসের জন্য টপোমন্ডলের ভূমিকাটা অপরিসীম। পাশাপাশি দেখো আরেকটা কথা, যে টপোমন্ডলে কিন্তু জলীয় বাষ্পের পরিমাণটা অত্যাধিক পরিমাণে রয়েছে, জলীয় বাষ্পের পরিমাণটা টপোমন্ডলে অনেক, মানে অন্যান্য উপাদানগুলোর মধ্যে জলীয় বাষ্পের পরিমাণটা কিন্তু বেশি, মানে প্রত্যেকটা ক্ষেত্রে যে জলীয় বাষ্পের যে উপাদান সম্পর্কে আমরা জেনেছিলাম, তার সে টপোমন্ডলের ক্ষেত্রে আমরা দেখব যে জলীয় বাষ্পের উপাদানটা বেশি। এরপরে এখানে আরেকটা বিষয় আমরা জানি যে যত উপর দিকে উঠতে থাকবে, মানে এখান থেকে যত উপর দিকে যাবে, এই যে আমরা এই দেখছি যত উপর দিকে যাবে ততই তাপমাত্রা হ্রাস পেয়ে থাকবে। এবং আমরা এটাও জানি যে 1000 কিলোমিটার অতিক্রম করলে 6 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কমতেছে। অর্থাৎ আমরা এটা জানি যে 1000 কিলোমিটার অতিক্রম করার কারণে 6 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কমতেছে। তাহলে এটা আমরা যত উপর দিকে উঠবো তত তাপমাত্রা কমতে থাকবে, সুতরাং এখান থেকে যত উপর দিকে উঠতে থাকবে তাপমাত্রা ততই হ্রাস পেয়ে থাকবে। এবং এখানে কিন্তু পাহাড় পর্বত, আমাদের এই স্তরটাতে পাহাড় পর্বত, সমুদ্র, নদী নালা, সমভূমি, মালভূমি সবকিছু কিন্তু আমাদের এই অংশটুকুর মধ্যেই রয়েছে। এরপর আমরা আসি স্ট্রাটোমন্ডল। স্ট্রাটোমন্ডলটার কথা বলতে পারি যে এখানে কিন্তু টপোমন্ডলের পরে এই যে একটা জায়গা আমরা দেখাইছি, ফাঁকা একটা জায়গা, এটা কিন্তু বলা হয় হচ্ছে ট্রোপোবিরতি। এই ট্রোপোবিরতির পরে আবার তাপমাত্রা হ্রাস পেয়ে থাকে। এবং এখানে যে আমরা জায়গাটা দেখাচ্ছি স্ট্রাটোমন্ডলের কথা বলতেছি, এই স্ট্রাটোমন্ডলটাতে আমরা যে বিষয়টা জানি যে এখানে কিন্তু আমাদের স্ট্রাটোমন্ডলের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা হচ্ছে, এখানে হচ্ছে ওজোন গ্যাস রয়েছে। ওজোন গ্যাসটা কিন্তু আমাদের এই যে সূর্যের যে অতি বেগুনি রশ্মিটা আসবে, সেই সূর্যের অতি বেগুনি রশ্মি পৃথিবীতে আসার আগে সেখানে শোষিত হয়। এবং এই সূর্যের অতি বেগুনি রশ্মিটা পৃথিবীতে আসতে বাধাপ্রাপ্ত হচ্ছে বিধায় পৃথিবীতে মানুষের সঠিকভাবে বেঁচে থাকা কিন্তু সহজ হচ্ছে। নয়তোবা সূর্যের অতি বেগুনি রশ্মি পৃথিবীতে যদি আসতে পারতো বা আসতো বা অতিরিক্ত পরিমাণে আসতো, তাহলে পৃথিবীতে মানুষ সহ কোনো পশু পাখি বা জীবজন্তু বসবাস করতে পারতো না। কেন পারতো না? যে এই অতি বেগুনি রশ্মির কারণে কিন্তু জন্ম ক্যান্সারের মতো ভয়াবহ রোগগুলো দেখা দেয়। এবং বর্তমান সময় কিন্তু আমাদের এই যে গ্রিন হাউস ইফেক্ট বা এই যে বৈশ্বিক উষ্ণায়ন আমরা বলে থাকি, এই বৈশ্বিক উষ্ণায়নের কারণে কিন্তু আমাদের এই
যে আমাদের ওজোন স্তরে ফুটো ছিদ্র দেখা দিয়েছে, এই ছিদ্র দেখার কারণে কিন্তু সূর্যের বেগুনি রশ্মিগুলো আমাদের পৃথিবী পৃষ্ঠে অনেক ক্ষেত্রেই প্রবেশ করতেছে, যেটা আমাদের জন্য পরবর্তীতে হুমকি স্বরূপ হয়ে যাবে। যা হোক, আমাদের স্ট্রাটোমণ্ডলের গুরুত্ব এটা দেখলাম যে এখানে ওজোন স্তর রয়েছে, সেই ওজোন স্তরের মাধ্যমে এখানে সেই সূর্যের ক্ষতিকর অতি বেগুনি রশ্মি তারা শোষণ করে নিচ্ছে। এটা একটা গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ একটা দিক। পাশাপাশি এই যে আমরা এখানে যেমন বললাম জলীয় বাষ্পের পরিমাণটা বেশি, কিন্তু আমরা এই যে আমাদের স্ট্রাটোমণ্ডলটার কথা বললাম, এই স্ট্রাটোমণ্ডলের ক্ষেত্রে দেখবো জলীয় বাষ্পের পরিমাণটা কিন্তু কম, প্রায় নাই বললেই চলে। এই জলীয় বাষ্পের পরিমাণ কম থাকার কারণে কিন্তু এই যে আমরা প্লেন বা জেট বিমান, যে বিমানগুলোর কথা বলি, অর্থাৎ আমরা যে আকাশপথে যে মাধ্যমে চলাচল করি, এই বিমানগুলো কিন্তু আমাদের এই বায়ু, এই মণ্ডলটা দিয়ে চলাচল করে। অর্থাৎ বিমানটা ফ্লাই করার পরে তারা সরাসরি উচ্চতাতে উঠে যায়, স্বাভাবিক উচ্চতাতে উঠে যায়, এবং 50 কিলোমিটার পর থেকে আমরা 50 কিলোমিটার পর্যন্ত আমরা বলছি যে আমাদের এই স্ট্রাটোমণ্ডলের অবস্থান। তখন এই বিমানগুলো তার এই স্তর দিয়ে কিন্তু ফ্লাই করে, যাতে করে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে, বিমানটাকে সঠিকভাবে ফ্লাই করাতে সুবিধা হয়। তাহলে দেখো, আমরা বায়ুর যে স্তরবিন্যাস সম্পর্কে জানলাম, এখানে স্তরগুলো দেখলাম যে কোন কোন স্তরে ভাগ করা হয়েছে। পাশাপাশি আমরা এখানে ট্রোপোমণ্ডল এবং স্ট্রাটোমণ্ডলটা সম্পর্কে জানলাম। তো আমাদের পরীক্ষার জন্য বাকি যে চারটা, মানে আরো দুটো বিষয় রয়েছে, সেগুলো আমরা পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব। তবে আমাদের পরীক্ষার জন্য কিন্তু অবশ্যই এই ট্রোপোমণ্ডল এবং স্ট্রাটোমণ্ডলটা খুবই গুরুত্বপূর্ণ। কেননা বুঝতেই পারতেছো যে আমরা যেখানে অবস্থান করতেছি, যেখানে আমাদের অবস্থান, বা যেখানে আমরা আমাদের প্রত্যাহিক জীবনের কার্যক্রম পরিচালনা করতেছি, সেটাই কিন্তু হচ্ছে আমাদের ট্রোপোমণ্ডল। অর্থাৎ আমরা যে এই যে দাঁড়িয়ে রয়েছে, আমাদের চারপাশে কিন্তু কোন স্তর রয়েছে, কোন বায়ু স্তরের মধ্যে আমরা অবস্থান করতেছি, আমরা ট্রোপোমণ্ডলে অবস্থান করতেছি। এই কারণে ট্রোপোমণ্ডল থেকে পরীক্ষাতে বেশি প্রশ্ন আসে, এবং এই কারণে ট্রোপোমণ্ডল এবং স্ট্রাটোমণ্ডলটা ভালো করে পড়বো। পাশাপাশি পরবর্তী যে আরো স্তরগুলো রয়েছে, আমরা পরবর্তী ক্লাসে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই পর্যন্ত সকলেই ভালো থাকো, ধন্যবাদ সবাইকে।